ইসরায়েল লেবানন চলমান সংঘাত ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহতের বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, স্বাগত আপনাকে। এখন বিদেশের আয়োজনে সতীর্থ, আমরা বলছিলাম যে আমরা কিছুক্ষণ আগেই আসলে হিজবুল্লাহ নেতার হাসান নাসরাল্লাহর যে নিহত হওয়ার যে খবরটি সেটি আমরা আসলে জানতে পেরেছি। একটু জানতে চাই যে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি এসেছে কিনা, সবশেষ কি তথ্য আছে? মুক্তি, এখনো পর্যন্ত হিজবুল্লাহ তাদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেনি বা এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। এবং সকালবেলা যখন গণমাধ্যমের খবরগুলো আমরা দেখছিলাম, সেখানে হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের সূত্রে বরাত দিয়ে বারবার বলা হচ্ছিল যে না, তাদের নেতা জীবিত আছেন। কিন্তু এই কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আইডিএফ অর্থাৎ ইসরায়েলের যে মিলিটারি ফোর্স, তারাও কিন্তু এক্সবার্টায় বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারা এটি বলেছেন যে বহু বছর পর, আসলে 32 বছর পর, 32 বছর হিজবুল্লাহর শাসন করার পরে লেবানন একটা জঙ্গি নেতার হাত থেকে মুক্ত হলো, এটি কিন্তু আইডিএফ বলেছে। সুতরাং ধরে নেওয়া যায় যে এটি আসলে এক ধরনের অফিসিয়াল বিবৃতি যে হিজবুল্লাহ প্রধান নিহত হয়েছেন। এবং আপনি যেটি শুরুতে বলছিলেন যে ঠিক এই সময় যখন নেতানিয়াহু সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন জাতিসংঘের, আপনি খেয়াল করলে দেখবেন তিনি কিন্তু চিৎকার করে বলছিলেন এনাফ ইজ এনাফ, অর্থাৎ যথেষ্ট হয়েছে। তার ওই বক্তব্যের মধ্যে কিন্তু এটি পরিষ্কার ছিল যে লেবাননের বিষয়ে তেল আভিভ কোনোভাবেই ছাড়ের রাজনীতিতে যাবে না, তারা এই হামলাটি করবে। এবং ঠিক সেই সময় কিন্তু হামলাটি হয় আসলে হিজবুল্লাহ সদর দপ্তরে। এবং আপনি যদি খেয়াল করেন যে সময় থেকে এই হিজবুল্লাহ এবং লেবাননের প্রতি নেতানিয়াহু সরকার, নেতানিয়াহু প্রশাসনিক আগ্রাসী ভূমিকায় গেছে, তখন থেকে কিন্তু নেতানিয়াহু এবং ওই পেজার এবং যখন সিরিজ ওয়াকিটকি বিস্ফোরণ হয়, তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে আমরা শত্রুপক্ষ কখন আমাদের আক্রমণ করবে তার জন্য অপেক্ষা করি না। আপনি জানেন যে গাজা যুদ্ধের পর থেকে কিন্তু লেবানন সীমান্তে, ইসরায়েলি সীমান্তে বারবার ক্ষেপণাস্ত্র পাল্টা হামলা চলছিল এবং নেতানিয়াহু অপেক্ষা করছিলেন একটি চূড়ান্ত মুহূর্তের। তিনি কিন্তু বলেছেন যে আমরা শত্রুপক্ষের ঘরে ঢুকে তাদের হত্যা করার নীতিতে বিশ্বাস করি। নেতানিয়াহু এটিও বলেছেন যে মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই যেখানে আসলে ইসরায়েল প্রবেশ করতে পারে না। এবং সেই জায়গায় যখন নেতানিয়াহু বারবার এটাই বলছেন যে আমরা আমাদের শত্রুপক্ষকে ওই ছাড়টি দিব না যে তারা আমাদের উপর হামলা করবে তারপরে আমরা হামলা করব। সুতরাং এ জায়গা থেকে এটি খুবই স্পষ্ট যে তেল আভিভ তার অবস্থানে একেবারেই অনড় রয়েছে এবং তারা প্রথমে হামাসের বিরুদ্ধে যে যুদ্ধটি ঘোষণা করেছিল, হামাস নেতার মৃত্যু হয়েছে, অর্থাৎ প্রথমে হামাসের নেতাকে সরানো এবং তারপরে হিজবুল্লাহ নেতাকে সরানো এবং এমন ভূখণ্ডে গিয়ে সরানো যেখানে ইসরায়েলের আধিপত্য কিন্তু নেই। সুতরাং এটি স্পষ্টভাবে এই জানান দেয় যে ইসরায়েলকে নিয়ে যে বারবার বলা হচ্ছিল যে গাজা যুদ্ধের পরিণতি বা মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরায়েল কোনোভাবেই জয়ী হবে না, নেতানিয়াহুর যুদ্ধ পরিকল্পনা আসলে ব্যর্থ। তেল আভিভও যেটি নিয়ে আমরা বিক্ষোভ দেখেছি, নেতানিয়াহু কিন্তু পরপর তার সেনাবাহিনীর মাধ্যমে দুটি অভিযান চালিয়ে এটি প্রমাণ করলেন যে যদি ইসরায়েল চায় সে তার শত্রু কোনো প্রতিপক্ষকে তার ভূখণ্ডে গিয়েই এলিমিনেট করতে পারে তাদেরকে। সত্যি এই যে আপনি বলছিলেন যে প্রথমে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং তার ঠিক 2 মাস পর কিন্তু হিজবুল্লাহ নেতার আজকে যে নিহতের খবরাখবর আমরা পেলাম, এই যে পরপর দুটি হত্যাকাণ্ড, এতে আসলে মধ্যপ্রাচ্যের যে চলমান যে সংঘাতটি রয়েছে সেটি আসলে কোন দিকে এরপরে মোড় নিতে পারে? একই সঙ্গে এই যে গাজার পরে লেবানন এবং ইসরায়েলের এই যে আগ্রাসী আচরণ চলছেই, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে আপনি আসলে কিভাবে দেখছেন? মুক্তি, আপনি যদি খেয়াল করেন জাতিসংঘের মহাসচিব তিনি যখন কথা বলছিলেন তিনি কিন্তু বললেন যে তাদের 21 দিন সময় প্রয়োজন। তারা বলছেন যে লেবানন এবং ইসরায়েলে 21 দিন যুদ্ধবিরতি প্রয়োজন, কারণ একদিকে গাজা যুদ্ধবিরতি আরেকদিকে লেবানন যুদ্ধবিরতি। অর্থাৎ বিশ্বের এই যে আমরা যদি সমঝোতাকারীদের কথা বলি, তারাও একটা ব্যতিব্যস্ত পরিস্থিতিতে যেখানে তারা আসলে কোন পক্ষের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন, এরকম একটি অবস্থানে যখন মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে, তখন আমি ওই মহাসচিব গুতেরেসের ওই কথাটি আসলে ওই রেশ ধরে আবার বলতে চাই। গুতেরেস কিন্তু এটিও বলছেন যে এই মধ্যপ্রাচ্যের সংঘাতের জের ধরে অনেক পক্ষ বিপক্ষ শক্তি ওই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এবং আপনি প্রসঙ্গ টেনেছেন যুক্তরাষ্ট্রের, যে যুক্তরাষ্ট্র এখানে কি অবস্থান, যুক্তরাষ্ট্রের অবস্থান কি। গতকালকে জো বাইডেন কিন্তু বলেছেন যে এই যে লেবাননে হিজবুল্লাহ যে হামলাগুলো করছে পরপর, এ সম্পর্কে পেন্টাগনের কোনো তথ্য ছিল না। এবং তিনি গতকালকে পেন্টাগনকে এই নির্দেশ দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত জায়গায় আমেরিকান সোলজাররা আছে তাদের যেন সতর্ক অবস্থানে থাকতে বলা হয়। সুতরাং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে তাদের অবস্থান যেমন পরিষ্কার করছে না, ঠিক তেমনিভাবে তারা কিন্তু এটিও বলছে না যে তারা এই যে হত্যাকাণ্ড সেটির বিরোধিতা করে। কেন? তারা বরাবরই এটি বলার চেষ্টা করছে ইসরায়েলের যে যুদ্ধ, ইসরায়েলের যে সংঘাত, সেটি আসলে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে, বেসামরিক নাগরিকদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব নেই। এবং যুক্তরাষ্ট্র কিন্তু শুরু থেকেই বলে আসছে যে জঙ্গিদের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্র সোচ্চার হয়, জঙ্গিদের নির্মূল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিন্তু সেই রাষ্ট্রকে সমর্থন দিয়ে আসবে। সুতরাং এই হামলার পরে আমরা আশা করব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে গিয়েও যদি
প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয় কিনা, অর্থাৎ তারা এটিকে কি রিয়াকশন দেন সের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এই মুহূর্তে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পশ্চিমা সহ সংশ্লিষ্ট সমস্ত দেশই এই উদ্বেগটি জানাচ্ছে যে এই যুদ্ধটি আসলে এখন অন্যদিকে মোড় নিচ্ছে। এই যুদ্ধে আমরা যদি খুব খেয়াল করি যে নেতানিয়াহু প্রশাসন তারা যে বারবার বলছে যে হামাস কিংবা আসলে হিজবুল্লাহ, কিন্তু আসলে সেখানে আমরা দেখেছি প্রথম দিন যেদিন আসলে লেবাননে হামলা চালিয়েছিল ইসরায়েল, সেদিন একদিনে এক রাতের মধ্যে কিন্তু 500 মানুষ নিহতের আমরা খবর পেয়েছি। সতীর্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে হয়তো আরো বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। ধন্যবাদ আপনাকে।